আজকে আল্লাহ বলে প্রচুর খবর, বিশ্বাস করুন প্রচুর খবর। এসআইআর নিয়ে কোথাও বিএলওরা অসুস্থ হয়ে মারা যাচ্ছেন, কোথাও এক 6 বছরের শিশুকে নিয়ে এক মা আত্মহত্যা করার চেষ্টা করছেন। এসআইআর নিয়ে 8 জন বিএলওকে শোকজ করেছে রীতিমতো নির্বাচন কমিশন, কারণ তারা অনৈতিক কাজকর্মে লিপ্ত। ধনেখালিতে এক মা তার 6 বছরের শিশুকে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। মেমারিতে এক বিএলওর মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমের সাঁইথিয়াতে এসআইআরের কারণে কিংবা আতঙ্কে মৃত্যুর পর সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছে, একাধিক সমস্যা, কিন্তু তার মাঝখানে আরও কিছু সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে, জানেন তো। যেমন ধরুন, এই কয়েকদিন আগে দেখলাম গুলশান কলোনি, কলকাতার গুলশান কলোনি, সেই গুলশান কলোনি যেখানে সেই ছোটা শাকিল না ছোটা হাফিজ নামে কোনো এক ডন রাতের অন্ধকারে বোমাবাজি করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল। সেই গুলশান কলোনি যেটা নিয়ে কলকাতার তৃণমূল কংগ্রেসের 2 জন হেভিওয়েট নেতা, একজন সুশান্ত ঘোষ আর একজন জাভেদ খান, রীতিমতো আদায় কাজ কলায় সম্পর্ক হয়ে গিয়েছে। সেখানে যখন আমাদের রিপোর্টাররা পৌঁছলেন তখন দেখছেন যে নাম প্রচুর কিন্তু ফর্ম অতি অল্প, অর্থাৎ ভোটার লিস্টে নাম রয়েছে প্রচুর কিন্তু অ্যাকচুয়াল ভোটার রয়েছে একেবারেই অল্প। অভিরূপা সাহা আমার সহকর্মী গুলশান কলোনি থেকে একটি প্রতিবেদন তুলে এনেছেন, আসুন দেখি। গুলশান কলোনিতে যিনি বিএলও রয়েছেন, একজন করে বিএলএ কে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে এসআইআর এর যে ফর্ম বিলি অর্থাৎ এনিউমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এবং গুলশান কলোনি অত্যন্ত যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ মণিময়, এসআইআর শুরু হয়েছে, আজ 5ম দিনে চলছে গুলশান কলোনিতে ফর্ম বিলি। বিএলও রয়েছেন, সঙ্গে রয়েছেন একজন বিএলএ। যে সমস্ত ভোটারদের বাড়িতে যাচ্ছেন সেখানে গিয়ে তাদেরকে ফর্ম কি করে ফিল আপ করতে হবে, 2002-এর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কি বৃত্তান্ত, যদি নাম না থেকে থাকে তাহলে কি নথি দিতে হবে, সেটাও কিন্তু এই মুহূর্তে বিএলওরা তারা বুঝিয়ে দিচ্ছেন ভোটারদের। যিনি বিএলও রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা, একটু কথা বলছি, যাচ্ছেন ফর্ম দিচ্ছেন, কি বলছে ভোটার যারা রয়েছেন আর আপনারাই বা কি বোঝাচ্ছেন, কেননা গুলশান কলোনি অত্যন্ত ঘন জনবসতি। যেটা পাবলিক আছে ওনারা জানেন কি এসআইআর হচ্ছে, ঠিক আছে, ওনারা কিছু বলছে না, আমরা মানে বোঝাচ্ছি কি এই ফর্মগুলো এসআইআর ফর্ম এখানে এইভাবে ভরতে হবে, যদি কিছু প্রবলেম হয় পার্টির লোক এখানে মানে ক্যাম্প লাগাবে, হেল্প করবে কিভাবে ভরা যাবে। আপনার সঙ্গে একজন বিএলএ রয়েছে, উনি কোন দলের? টিএমসি দলের। আমি দেখছিলাম একজন ভোটারের কাছে আপনি গিয়েছিলেন, তিনি বের হতে কিছুটা সংকোচ বোধ করছিল, মনে হচ্ছে বিহার থেকে এসছে নাকি, তাই জন্য ভয় পাচ্ছিল। অতগুলো মিডিয়া আপনারা এসছেন, লাইট ফাইট মারছেন, ওরা ভয় পাচ্ছে। বোঝালেন জিনিসটা পুরোটা, তারপর ওনাকে বুঝালাম কি এটা কোনো ভয় পাওয়ার কোনো জিনিস নেই, এটা তো এসআইআর হচ্ছে, এটা কোনো অসুবিধা হবে না। হচ্ছে মানে এরা কি মানে বাইরে থেকে এসেছেন? হ্যাঁ, বিহার, ঝাড়খণ্ড, এইভাবে মানে কোনো আছে রাজাবাজার, তপসিয়া, এখান থেকে এসে এখানে শিফট হলো। মানে তো বেশি মানে মেন কথাটা হচ্ছে কি এখানে বাড়ি মানে সস্তা পেয়েছি, তাই জন্য ওখানে এক রুমটা সেল করেছি, এখানে 2 রুম পেয়ে গেছি। তাই জন্য ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি মানে ওইখানকার ভোটার এখানে মানে আছে, এখানে এখনো শিফট করেনি স্টেট, ওইখানকার অনেক ভোটার আছে। ভীম রাজ্যের আছে, মানে বিহারের বেশি আছে। তাদের কাছে কেউ কি এই ফর্ম দিচ্ছে না? না, তাদের যদি ওনার ভোটার কার্ড এখানকার থাকে তাহলে আমি ফর্ম দেবো, না হলে আমি দেবো না। আমি অনেক ফুল ফাইনাল ফর্ম ডিস্ট্রিবিউট করে দেবো। দেওয়ার পরে আরো 5টা বাড়ি ছেড়ে আরেকটা বাড়ি একদমই তাই। মণিময়, যে ছবি আমরা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ, যিনি বিএলও রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করলেন। গুলশান কলোনি এমন একটা জায়গা, অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবং বিএলও তিনি নিজেই বলছেন যে বাইরের রাজ্য থেকে বহু মানুষ এখানে এসে বসবাস শুরু করেছেন। আমার যাদের অন্য জায়গায় যাদের বাড়ি রয়েছে বা অন্যত্র যাদের ঠিকানা, তারাও এসে বসবাস শুরু করেছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বাড়িতে ফর্ম দেওয়ার পরে অনেকটা দূরে দূরে গিয়ে আরও একটা বাড়িতে গিয়ে ফর্ম দিতে হচ্ছে। যারা এই অঞ্চলের বা এই এলাকার ভোটার, তাদেরকে খুঁজে বের করাটা বিএলওর কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। ফলে সকাল থেকে গুলশান কলোনির এত বিস্তীর্ণ একটা বড় এলাকা, সেখানে গিয়ে দফায় দফায় তারা ফর্ম দিচ্ছেন, আর যাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে। অভিরূপা সাহা আমার সহকর্মী ওখানে বিএলওর সঙ্গে কথা বলে যা জানালেন তা হলো, যারা ওখানে বসবাস করে তারা ম্যাক্সিমামই ভিন রাজ্যের ভোটার। কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছেন জানেন? শুভেন্দু অধিকারী বলছেন যে না, এদের নাম ইকবালপুরেও আছে, এদের নাম রাজাবাজারে আছে, সবাই ভোট দেয়, কেমিক্যাল দিয়ে কালি তোলে,
ভোট দেওয়ার পর আঙুলে যে ছোট্ট টিকাটা লাগিয়ে দেয় নির্বাচন কমিশন, কেমিক্যাল দিয়ে সেই কালি তোলে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। একদম বাইরের লোকজন এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, তাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। এবার দেখুন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, তিনি এর পাল্টা কি বলছেন। তিনি বলছেন কমিশন তো শুভেন্দু বাবুদের নিজেদেরই, যদি চান বাদ দিয়ে দিন। দেখুন, তো নিজেদের নির্বাচন কমিশন দুদিন আগে তো বলছিলেন 1 কোটি লোককে বাদ দেবো, অমুক করবো তমুক করবো, সবই যেন দেখলে মনে হচ্ছিল একেবারে বিজেপির গণসংগঠন। তো ওনার কাছে যদি কোনো এলাকা সম্পর্কে কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো গিয়ে নির্বাচন কমিশনে দিন না, সংবাদ মাধ্যমের সামনে এইসব করার মানে বলে কি হবে? আপনি যান না, আপনার কাছে যদি তথ্য প্রমাণ, যা তথ্য প্রমাণ আছে, কোনো ভুয়ো ভোটার বা কিছু আছে, আপনি কি নির্বাচন কমিশনকে দিন, বা আপনার বিএলএ 2কে বলুন ওই পার্টে ওই ভোটারের নামে অবজেকশন দিতে, মিটে গেল। বাবুন কাণ্ড এখানেই যদি শেষ হতো তাহলে না হয় বুঝতাম, কিন্তু না, কমিশনের পোর্টাল থেকে 41 জনের আবার নাম উধাও হয়ে গেছে দুর্গাপুরে। তাও খবর এও আছে যে কাটোয়ায় কালনার এসআইআর ফর্ম পাওয়া যাচ্ছে, রীতিমতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিএলএ সেই ফর্মগুলিকে তুলছে এমন ছবিও দেখা যাচ্ছে। আবার পিংলাতে তৃণমূল পঞ্চায়েতের সদস্য তিনি নিজেই সঙ্গে গিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন। নিয়মের বাইরে একাধিক কাজ হচ্ছে, কারা ভোটার, কোথা থেকে আসছে, সেসবও দেখতে পাচ্ছি। আজ এই নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে যারা আছেন আসুন আলাপ করে নিই। সৌরভপ্রিয় দত্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে গৌরব মজুমদার সিপিআইএমের পক্ষ থেকে, রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এবং সজল ঘোষ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে। সজলবাবু আসার পর আমরা এই ডিবেটের হিটটা একটু বাড়াবো, উইল টার্ন আপ দ্য হিট। কিন্তু তার আগে সৌরভপ্রিয় দত্তকে একটা প্রশ্ন না করলেই নয়। সৌরভবাবু, এই যে গুলশান কলোনি বলুন কিংবা রাজারহাট বলুন, আপনাদের প্রশাসন জানতো না যে এখানকার লোক নয়, বাইরে থেকে বাসিন্দারা এসে থাকতো? আর যদি না জানে তাহলে তো প্রশাসনের থাকারই উচিত নয়। বাইরের বাসিন্দা বলতে কোথাকার, মানে ভিন রাজ্য নাকি ভিন দেশ, ভিন রাজ্য, যা বলবেন স্যার। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এখানে গুলশান কলোনিতে শুভেন্দুবাবু সব যখন জানেন পুরো বিষয়টা, যে কোথায় কোন কে বসবাস করছে, কে কোথায় কবার করে ভোট দিচ্ছে, তো এটা তো পরিষ্কার যে ওনার তো উচিত যে নির্বাচন কমিশন গণেশ কুমার যিনি এখন বিজেপির আপনার কেন্দ্রীয় সরকারের পোষ্য, তা সেই পোষ্যর কাছে গিয়ে গণেশ কুমারকে দিলেই হয়, গণেশ কুমারকে দিয়ে দিক, ওখানে গিয়ে বলে দিক গণেশ কুমারকে যে আপনাকে তো নরেন্দ্র মোদী পুষছে, অমিত শাহ পুষছে, তো আপনি এই নামগুলো দেখুন, এরা 2-3 বার করে ভোট দেয়। আমার একটাই প্রশ্ন, এই দেশের মুখ্য নির্বাচনী কমিশনার, চিফ ইলেকশন কমিশনার পুষছে না, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পুষছে না, আমি তো একদম ভেরি স্যাড চয়েস। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য আপনাদের কাছে দিয়েছে। গণেশ কুমারের ছেলে, মেয়ে, জামাই, এরা কোথায় কিভাবে পোস্টিং পেয়েছে নতুন করে আর এটা বলার কিছু নেই। সারা ভারতবর্ষের মানুষ জানে যে আগেকার নির্বাচন কমিশন ছিল স্বয়ংশাসিত সংস্থা, তারা নিজেদের মতন করে সিদ্ধান্ত নিত। আমরা টিএন সেশনকে দেখে শিখেছি সেই সব। আর এখনকার যেসব নির্বাচন কমিশনার বলুন বা অনেক সময় অনেক বিচারপতির ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা নিজেদেরকে বিক্রি করে, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে তারা বিভিন্ন পোর্টফোলিওতে, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে তারা এসে বিভিন্ন পোর্টফোলিওতে আসছে এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহর স্বার্থ সিদ্ধি করার জন্য। সুতরাং একে পোষ্য বলা ছাড়া তো আমি আর কিছু বলতে পারছি না। তাই আমি বললাম যে ওনার কাছে গিয়ে এই নামগুলো শুভেন্দু অধিকারী দিক। শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে যে এই নামগুলোকে কেটে দিতে পারবে, এবং অভিযোগ হলে অবশ্যই কাটা যাবে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এখানে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। বৈধ ভোটারের নাম বলার আগে আমি শুধু সৌরভপ্রিয় দত্ত আপনাকে এটুকুই বলবো, আপনি বলার আগে অনেক আগে মুখ্য নির্বাচন কমিশনার তিনি নিজে যেদিন প্রেস কনফারেন্স করলেন দিল্লি থেকে, তিনি সেদিন নিজেই কথা বলছেন যে এসআইআর হচ্ছে বৈধ ভোটারের নাম যাতে না বাদ যায় সেই কারণে, এবং কোনো অবৈধ ভোটার যাতে
নাম না রাখতে পারে সেই কারণেও। আমি একবার গৌরবের কাছে যাব, সিপিআইএমের গৌরব রয়েছে। গৌরব, দায়টা শুধু তৃণমূল কংগ্রেসকে একা দিলে হবে না। গুলশান কলোনি বলো কিংবা রাজারহাট বলো, রাজারহাটের প্রতিবেদন দর্শকদের খুব শিগগিরই দেখাবো। যে তথ্যটা, যে গ্রাউন্ড রিপোর্টটা আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি, আমাদের সাংবাদিকরা গিয়ে দেখে আসছে, তারা তো আর পলিটিক্যালি মোটিভেটেড নয়, তাদের তো ভোট থেকে সিট পাওয়ার কোনো গল্প নেই। তারা গিয়ে দেখছে লোকজন আছে, বিএলও নিজে বলছে আরে 10টা বাড়ির মধ্যে 2টো বাড়িতে লোক পাচ্ছি, বাকি বাড়িতে যারা যাদের নামই নেই। তাহলে এই লোকগুলো কোথা থেকে এলো? তোমাদের প্রশাসন, তোমরা যখন সরকারে ছিলে 2011 সালের আগেও অবধি কী করেছিলে? প্রথম কথা হচ্ছে তো কিছুই করনি, তাই তো? 2011 সালের আগেও কী করেছিলাম তার জন্য তো পশ্চিমবাংলার মানুষ 2011 সালে বামফ্রন্ট সরকারকে হারিয়ে দিয়ে তৃণমূল সরকারকে এই রাজ্যে ক্ষমতায় এনেছিলেন। এখন এটা আপনিও আশা করেছিলেন, আমরাও আশা করেছিলাম যে 2011 থেকে 2025 পর্যন্ত এই তৃণমূল সরকার একটা সুষ্ঠু প্রশাসন, একটা সুষ্ঠু ভোটার লিস্ট, একটা সুষ্ঠু ভোট এ রাজ্যের মানুষকে উপহার দেবে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সকালবেলা, গতকাল সকালবেলা আমি দেখছিলাম যে গুলশান কলোনি নিয়ে অনেক কথা বলছেন এবং আপনারাও আপনাদের প্রতিবেদনে দেখালেন যে ভোটার কম কিন্তু বসবাসকারী অনেক। শুভেন্দু অধিকারী যে আজকে যে কথাগুলো, মানে গতকাল সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলছিলেন, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ছিলেন তখন শুভেন্দু অধিকারীর এই কথাগুলো মনে পড়েনি? যখন জাভেদ খানের ছেলে কয়েক লক্ষ ভোটে একটা কাউন্সিলর ইলেকশনে কয়েক লক্ষ ভোটে জিতছিলেন, কিংবা ওখানে দাঁড়িয়ে ওই যে ওয়ার্ডগুলোতে যেভাবে দখল করে হচ্ছে যে ভোটে তৃণমূল জিতছিল, তখন শুভেন্দু অধিকারী তো তৃণমূলে ছিলেন। আপনারা এরকম এই বুথ দখল করে, ভোট দখল করে যেতেন না? আরে আপনাকে তো আমরা 35 বছর পর মেনে নিলে খারাপ হবেন না, মানুন না। আপনাকে তো আমি বলেই দিলাম যে 2011 সালে আপনারা যা শিখিয়েছেন সেই রাস্তাতেই তৃণমূল কংগ্রেস 2011 সাল পর্যন্ত যদি পশ্চিমবাংলায় খারাপ কাজ হয়েছে বলেই পশ্চিমবাংলার মানুষ 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে দিয়েছে। ধন্যবাদ। ভালো কাজ করবার জন্য তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি কি কাজ করেছে আর বিজেপি এই তৃণমূল কংগ্রেসের কি কাজ, যে বাজে কাজগুলোকে কিভাবে হচ্ছে যে তুলে ধরেছেন, সেটা আপনার অভিজিৎ গাঙ্গুলির যে বক্তব্য, সেই বক্তব্য দেখলেই হচ্ছে যে আপনার কাছে পরিষ্কার হবে বিজেপি চায় কি চায় না। আর দুই কথা, আমি আসবো 2 নম্বরটায় পরে আসবো, 1 নম্বরটায় আপাতত থাক, আমি 2 নম্বরে আবার পরে আসবো। সজল ঘোষ এসছেন আমাদের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। সজলদা নমস্কার, অনেকদিন পর আবার একসঙ্গে। গুলশান কলোনি নিয়ে যা দেখেছি তাই দেখিয়েছি আমরা, নতুন করে কিছু বলার নেই। প্রশ্ন থাকে তৃণমূল কংগ্রেসের কাছে, প্রশ্ন আমরা করেছি যে কীভাবে হলো। প্রশ্ন থাকে সিপিএমের কাছে যে তাদের জামানাও এই ঘটনা ঘটেছে, তাদেরকেও প্রশ্ন করা হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন এরা সবাই কোথাকার বাসিন্দা যেন বলছেন এরা সবাই ইকবালপুরে ভোট দেয়, রাজাবাজারে ভোট দেয়, এই হচ্ছে তার ন্যারেটিভ। বিএলও বলছেন এরা সবাই বিহারের বাসিন্দা। কোনটা ধরবো বলুন তো, বিএলওর কথা না শুভেন্দু অধিকারীর কথা? দেখুন, আপনি যেটা দেখতে পাবেন আপনি সেই কথাটাই ধরবেন, কিন্তু বিহারের ভোটার, ইকবালপুরের ভোটার, তারা যদি আপনার মনে হয় যে আমি ইকবালপুরের ভোটার আপনার স্টুডিওর পাশে কোথাও থাকবে, সেটা তো কোনো অপরাধ নয়। কিন্তু আমার মনে হয় ওদের যে ইকবালপুরের ভোটার যে কার্ডটা দেখাচ্ছে বা ওরা যেটা বলছে সেটাও তদন্ত করে দেখা যায়। না, ওরা তো বলছে, বিএলও তো বলছে যে এরা বিহারের ভোটার। না, বিএলও যে কার্ডটা দেখতে পাচ্ছেন বা যে লিস্টে নামটা দেখতে পাচ্ছেন সেটা, কিন্তু এটা কি হয় কোথাও 2000 ভোটার আর 2 লক্ষ বসবাসকারী, এটা আর কোথায় আছে পশ্চিমবঙ্গের ছাড়া? আমি বলছি ভারতবর্ষে আর কোথাও আছে কিনা আমি সেটা জানতে চাই। কর্পোরেশন জানিয়েছে 15% বৈধ বাড়ি, বাকি 85% অবৈধ বাড়ি। পশ্চিমবঙ্গের আর কোথায় আছে? তৃণমূল সরকারের আমলে কোথায় আছে? দেখুন, শুভেন্দুবাবুর আগে মনে পড়েনি ভাই, আপনার তো এখনও মনে পড়েনি। আমি সিপিএমের গৌরবকে বলছি যে আপনার তো এখনও মনে পড়েনি। আপনারা অন্তত নিজের রাজ্য, নিজের দেশটার কথা ভাবুন। আপনারা ভাবছেন তৃণমূলটা চলে গেলে এই লোকগুলো আমায় ভোট দেবে, কিন্তু এটা করতে গিয়ে পশ্চিমবঙ্গটাকে যে তুলে দিচ্ছেন, ভারতবর্ষটার যে সর্বনাশ করছেন, যে ভারতবর্ষের মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন, আমিও জন্মগ্রহণ করি, যার বাতাস থেকে আপনি অক্সিজেন নেন আমিও নিই, যাকে আপনি ভারতমা আমরা ভারতমা বলি, আপনি কি বলেন অবশ্য আমি জানি না, কারণ আপনার কাছে অবশ্য এই আজাদি ঝুটা আছে অনেক সময়। আমি আরেকটা কথা বলি, আমি শুনছিলাম সৌরভ বলছিল যে নির্বাচন কমিশন হচ্ছে পোষ্য। স্বাভাবিকভাবে যেমন আমরা গাছে তো আর আম হবে না যে আলফানসো আম হবে আমরা গাছে, এরকম ভাবার তো কোনো কাজ নেই, সম্ভাবনা নেই। তো আমরা গাছে তো ভাই আমরাই হবে। সৌরভ
একই কথা বলবে যেটা ওদের দল বলছে। আপনি বলুন তো, নির্বাচন কমিশনকে যদি পোষ্য বলা হয়, আমি যদি প্রশ্ন করি সৌরভ তোমাদেরকে পোষ্য করলো, কে পুষলো, সেটার উত্তর দাও যে আজকে তুমি একটা শিক্ষিত পরিবারের ছেলে হয়ে, আমি যতটা জানি তুমি নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পদ, তার বিরুদ্ধে তোমাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগের ভাষা হচ্ছে পোষ্য। এই তো যেমন নেত্রীর ভাষা তেমন ওর দলের ভাষা। আমরা কাউন্ট নেবো ছোট্ট করে, সৌরভপ্রিয় দত্ত। না, শেষ করতে পারলাম না, আমি আরেক লাইন বলেন। আমি যদি বলি রাজীবা সিনহা কার পোষ্য, ভালো লাগবে। আমি যদি বলি আলাপন বন্দ্যোপাধ্যায়কে পোষেকে, ভালো লাগবে। এই যে শব্দ, এই জাতীয় শব্দবন্ধ রাজনীতিকে কলুষিত। আপনার বলুন অভিযোগ আছে, পোস্টিং ফোস্টিং হাবি যাবি কত কথা বললো। ভাই তোমার পোস্টিংটা কোথায় সেটা তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো। সৌরভপ্রিয় দত্ত। না, আমি তো পোষ্য কথাটার কারণটা কেন বলেছি, যে কারণে আমি বলছি যে তুমি একটা দেশের, আমি বলছি এক লাইন বলে নি, আমার জায়গা তুমি বলেছো নির্বাচন কমিশনের জায়গা সমান নয়। না নিশ্চয়ই তো নয়, সেই জন্যই পোষ্য বলার অধিকার। এবার বলি, সেই জন্যই তোমার পোষ্য বলার অধিকার। জ্ঞানেশ কুমার তার ছেলে মেয়ে তার জামাইয়ের জন্য তারা যদি নরেন্দ্র মোদী তাকে পোস্টিং করে দেয়, আর সে তার ইচ্ছা মতন করে এসআইআর মানে এসআইআর করার নামে এনআরসি করবে, সিনহাকেও যদি পোস্টিং করে দেয়, রাজীবা সিনহাকেও যদি পোস্টিং করে দেয় ভালো জায়গায়, আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিটায়ারমেন্টের পরে যদি আবার কোথাও পোস্টিং করে দেয়, তার পরিবারকেও যদি জায়গা দেয়, পোস্টিং দেবে না দেবে সেটা সরকারের বিষয়, কেন্দ্রীয় সরকারের বিষয়। জ্ঞানেশ কুমারের পরিবারকে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সেটা সরকারের এইটাই। এই দেখো আমাদের সরকার রাজীবা সিনহা বা তার কোনো পরিবারকে কিছু করিয়ে দিচ্ছে। ভাই 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 আমি সেটা বলছি না, রাজীবা সিনহাকে দেওয়ার পরিবারকে দেওয়া মতামত কোথায়? আমি জিজ্ঞাসা করছি যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিটায়ারমেন্টের পরেও তাকে পোষা, যদি আমি এই কথাটা বলি, তাকে পোষ্য বানানো রিটায়ারমেন্টের পরে, তার পরিবারকে বানানো, সেটা পোষ্য না। ছেলেকে মেয়েকে পোষবে, আমরা একটু কনটেক্সটে ফিরবো, কিন্তু আমার একটা ছোট বিরতিও নিতে হবে। বিরতির পর আমি আপনাদের আরও এক জায়গার ছবি দেখাবো, রাজারহাট। রাজারহাটে যখন আমাদের প্রতিনিধিরা গেলেন, কী দেখলেন এবং সেখানকার মানুষজন কি বক্তব্য রাখলেন, সৌরভপ্রিয় দত্তরও দেখা দরকার সিপিএমের গৌরব মজুমদারেরও, দেখা দরকার বিজেপির সজল ঘোষেরও। কারণ ন্যাশনাল সিকিউরিটিটা কোনো একটা পার্টির ঘাড়ে নেই, সমস্ত রাজনৈতিক দলকে একসাথে আসতে হবে। রয়েছেন সৌরভপ্রিয় দত্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রয়েছেন সজল ঘোষ বিজেপির পক্ষ থেকে, গৌরব মজুমদার সিপিএমের পক্ষ থেকে, এবং রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক। আমরা আপনাদের এতক্ষণ ধরে যেটা দেখালাম তা হলো গুলশান কলোনির ছবি। এবার আসলে একটু রাজারহাটের দিকে চোখ রাখি। রাজারহাট নিউ টাউন, সেখানে হঠাৎ করে একাধিক বস্তি না রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সেখানে কিছু কিছু মহিলার সঙ্গে যখন আমাদের রিপোর্টাররা প্রতিনিধিরা কথা বললেন, কোথা থেকে এসছেন, কী করে এসছেন, যা শুনলাম তাতে চমকে উঠছে। দেখুন, রাজারহাটের আটঘরার পূর্বপাড়ার বস্তিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যেই ঘরে দাঁড়িয়ে রয়েছি সেই ঘর রাতারাতি খালি হয়ে গেছে বলছেন এই বস্তির অন্যান্য বাসিন্দারা। এই বস্তিতে মূলত 4 থেকে 5 ঘর বাংলাদেশিদের বাস ছিল। 15 থেকে 20 দিন আগে অর্থাৎ এসআইআর ঘোষণার পর তারা রাতারাতি উধাও হয়ে গিয়েছেন এই ঘর থেকে। ঘরটা দেখাবো, একেবারে ঘরে যে সকল আসবাবপত্র ছিল সেই সকল আসবাবপত্র নিয়েই তারা নাকি রাতারাতি উধাও হয়ে গিয়েছেন। শুধু একটা চৌকি পড়ে রয়েছে এবং পাশাপাশি দুটো ঘর রয়েছে, এই পাশের ঘরেও শুধু চৌকির যে তক্তাপোষ সেটি পড়ে রয়েছে এবং অন্যান্য যে সকল তাদের আসবাবপত্র ছিল সেই আসবাবপত্র নিয়ে রাতারাতি নাকি এই ঘর তারা অর্থাৎ এই দুটো ঘর খালি করে তারা চলে গিয়েছেন। কোথায় গেলেন এই ঘরের বাসিন্দারা জানেন না, এই বস্তির অন্যান্য বাসিন্দারা তারা বলছেন হয়। এবার শুনুন সেখানকার বক্তব্য, সেখানকার বাসিন্দাদের বক্তব্য। তাদের যখন প্রশ্ন করা হচ্ছে, যারা যারা রয়ে গেছেন, যারা এখনো পালাননি কিংবা ঘর ছেড়ে যাননি, তাদের যখন প্রশ্ন করা হচ্ছে কোথায় গেছেন, বাকিরা কোথায়, আপনারাই বা কোথা থেকে এসছেন, কোন দেশের ভোটার কার্ড আছে, শুনুন তাদের বক্তব্য। ভোটার কার্ড আছে না? আপনার বয়স কত? আপনার বয়স কত? এখানে আরো অনেকে আমার দিদিরা বলছে ওদের কাছে শুনুন না। আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়স কত বলুন? আমরা আছি 19 বছর। হ্যাঁ 19 বছর। 19 বছর কেন এসেছেন বাংলাদেশ থেকে? ক্যামেরাটা নিচে নামান না। বাংলাদেশ থেকে কেন এসেছেন? বাংলাদেশে নিয়ে যাক, আমরা কাজ কাম করে খাই। আগে তো বললেন বাংলাদেশ থেকে 19 বছর হয়েছে এসেছেন। হ্যাঁ দেখুন, সংবাদ মাধ্যম তো আর মিথ্যে কথা দেখায় না।
যা দেখালাম একদম আনকাট আনরোল্ড ফুটেজ দেখালাম আপনাদের। সৌরভপ্রিয় দত্ত, আপনার কাছে তো প্রশ্ন থাকবেই যে এখানে যখন আছে আপনাদের পুলিশ কি করছে, প্রশাসন কি করছে, শরণার্থী হিসেবে রেখেছেন নাকি অন্য কোনোভাবে রেখেছেন, সেই প্রশ্নটা থাকবে। প্রথমে তার উত্তর নিই, তারপর সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনেও আসবে। সৌরভপ্রিয় দত্ত, না, আমার খুব অদ্ভুত লাগে যে আজকে এখানে প্রশ্ন করা হচ্ছে যে পুলিশ কোথায়, প্রশাসন কোথায়। আমি বলছি যে এই প্রশ্নটা তোমরা করছো না কেন, যে এরা ঢুকলো কি করে, ঢুকেছিল কোথা থেকে? তুমি তো ক্লাস 1 পাস না করে তুমি যদি এখন ফাট করে মানে গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসে যাও, সেটা তো ঠিক হবে না। আগে তো 1 2 3 4 এইভাবে করে গ্র্যাজুয়েশনে যাও। কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। সৌরভ, কোথাও একটা ভুল হচ্ছে, নিশ্চয়ই সেই প্রশ্ন আছে। 3000 ঘুষ নিয়ে বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে। আহা সৌরভ, বিষয় হচ্ছে এখন তাহলে কি আমি এটা করব যে ঘুষ নিয়ে বিএসএফ ঢোকাচ্ছে, ঘুষ খায় 3000 টাকা, সৌরভ তাহলে এরকম থাকতে পারে সৌরভ, এবং তাদেরকে বার করে দেওয়া এই এক্সটেম্পোরটা কখন হয় জানো? when you do not have confidence in your answer। না, আমি একদম কনফিডেন্ট। আমি তো বারবার বলছি তোমার প্রশাসন কি করলো? 19 বছর ধরে আছে এই মহিলা। না না না, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ক বছর ধরে আছে? 11 বছর। 11 বছর একটু বেশি। এরা ঢুকছে 20 বছর 25 বছর, এরা এখানে রয়েছে। তাহলে 20-25 বছর হয় কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী? 19 বছর আছে। আমি I'll give it to you। 14 বছর তোমরা ক্ষমতায় আর 5 বছর ওরা ক্ষমতায়। বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। উত্তরপ্রদেশে সাংবাদিক মার খেলে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। মধ্যপ্রদেশে একটা মেয়েকে ধর্ষণ করলে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। আমি বুঝতে পারছি না যে এই প্রধানমন্ত্রী কি মানে নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে মমতা ফোবিয়াতে আজকে সব মিডিয়াগুলো এবং সজল ঘোষ এবং 14 বছর ধরে এখানে কি মমতা করছে? ফোবিয়াতে কেন ভুগছে আমি বুঝতে পারছি না। 14 বছর ধরে এখানে কি করছে? বিএসএফ কি করছিল? আমাকে আগে এটার উত্তর দাও, আমি তারপরে উত্তর দেবো। বিএসএফ কি করছে তার উত্তর দাও। যে ঢোকালো তাকে কোনো প্রশ্ন নেই, তারপরে ঢুকে যাওয়ার পরে আপনারা কি করছেন, আপনারা কি যারা 14 বছর ধরে ব্লাইন্ড আই দিয়ে বসে রইলো, তাকালো না, তাদের প্রশ্ন করবো না। না না, মানে আপনারাও কি তাহলে সেই স্ট্যান্ড নিচ্ছেন যে আপনাদেরকে প্রশ্ন করা যাবে না? এটা বিজেপি স্ট্যান্ড ছিল যে প্রশ্ন করা যাবে না, আপনারা কি সেই স্ট্যান্ড? আমাদের কাছে এখন যেমন নির্দিষ্ট তথ্য আসছে, এইভাবে যদি নির্দিষ্ট তথ্য আমাদের কাছে আসতো, নিশ্চয়ই আমাদের অ্যাকশন নেওয়া হতো এবং অনেক অ্যাকশন নেওয়া হয়েছে। বেশ গৌরব, আমাদের এসটিএফ অনেক কাজ করছে এইসব বিষয়। 19 বছর মানে তোমাদের শেষের দিকটা, তোমাদের লাস্ট টার্মটা টেকনিক্যালি জেনে বুঝে ঢোকালে কাকে নাকি ঢোকার পর আর আর পাত্তা দাও? কাকে ঢোকাবো? এগুলো কি তোমাদের মানে কি বলবো ওই ভোট ব্যাংকের পার্ট? কেন্দ্রের সরকারের এতগুলো এজেন্সি, কেন্দ্রের সরকারের সিআইএসএফ, সিআরপিএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, আর্মি, তারা কি করছিল ওই বর্ডারে দাঁড়িয়ে? আর তারপরে এত সব জানা সত্ত্বেও কেন হচ্ছে যে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে রাজ্যের সরকারকে কেন বলা হয়নি যে এত হচ্ছে যে অবৈধ লোক যদি হয়, আমি জানি না এখন ঘটনা কি, যদি হয়ে থাকে তাহলে এত লোক কলকাতার এই একদম উপকণ্ঠে এসে, কলকাতার হৃৎপিণ্ডের ওপরে এসে এখানে বসবাস করছেন, তাহলে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এ ওকে ঠেলছে আর ও ওকে ঠেলছে, কেউ কি এই দায় নেবেন না? এককালে আপনারাও ছিলেন গৌরব, মানে আপনাদেরও দায়টা আছে। প্রথমেই বলেছি যে 2011 সালের আগে পশ্চিমবাংলায় মানুষ বুঝেছেন যে বামফ্রন্ট সরকার খারাপ কাজ করেছে, তাই হারিয়ে দিয়েছে। 2011 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত যারা এত বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলছেন, তারা বসে কি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন যে এত মানুষ যদি বাইরে থেকে এসেছেন? নয়, নিশ্চয়ই রাজ্য তার দায় ফেলতে পারে না, প্রাক্তন রাজ্য সরকারও তার দায় ফেলতে পারে না, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তারাও তো দায়বদ্ধ। 100 বার দায়বদ্ধ, 100 বার। কে বলছে দায়বদ্ধতা নেই? 100 বার। আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমি বলছি কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। আমার কাছে পার্টি পরে, আমার কাছে আগে দেশ। দুর্ভাগ্যবশত বাকিদের কাছে পার্টি আগে, দেশ পরে। কিন্তু তাহলে পাহেলগাঁয়ে যারা হত্যা করলো সেই মানুষগুলো কোথায় গেল? যারা সন্ত্রাসবাদীরা আমার দেশে ঢুকে আমার দেশের নাগরিককে হত্যা করলো, আপনি যদি দেশ আগে হয় সেই সন্ত্রাসবাদীরা কোথায় গেল? আমি উত্তরটা দিচ্ছি, অল 5 এলিমিনেটেড। না, একদম নয়। না, আপনার কাছে যদি অন্য কোনো তথ্য থাকে প্লিজ দিন। ভুল তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন। অপারেশন সর্বশক্তিতে অল 5 এলিমিনেটেড। আপনি ভুল তথ্য দিচ্ছেন। একটু শোনো না, আমি একটু বলছি। যারা বলতো ये आजादी झूठा है, যারা বলতো পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, যারা বলতো, যারা 25 বছর ধরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেনি, যারা দেশের বুকে কলকাতার গুলশান কলোনি হোক কিংবা রাজারহাট নিউ টাউনের বস্তিগুলো হোক, যদি অবৈধ বাংলাদেশিরা এসে থাকে, তার দায় রাজ্যের যেমন বর্তায়
ঠিক একইভাবে তার দায় কেন্দ্রেরও বর্তায়, বিশেষ করে কেন্দ্রীয় সেই এজেন্সিগুলো যারা বর্ডারের নিরাপত্তায় রয়েছে, যেমন বিএসএফ। সজলদা, প্রশ্নটা ছিল খুব সহজ, বিএসএফ কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর কি করছে, অনুপ্রবেশ হচ্ছে কিভাবে? আমি তখন বলতে গিয়ে বলার স্কোপ পেলাম না, বাধা দেওয়া হলো। আমি আবারও বলছি, এই দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই আছে। এবং আমি আবারও বলছি, আমার কাছে নেশন ফার্স্ট, পার্টি তারপরে। কারোর কাছে ভুলতে পারি বাবার নাম, ভুলবো না কো ভিয়েতনাম, হ্যাঁ, তাদের কাছে পার্টি ফার্স্ট। এবারে আমি বলছি, দেখুন, তৃণমূলেও একই কথা বললো, তৃণমূলও বললো বিএসএফ, এরাও বললো বিএসএফ। আমি বলছি তো বিএসএফ দায় আছে। সৈন্যবাহিনী, অনেক সৈন্যবাহিনী ওদের ভালো লাগে না, দেশের শত্রু হয় ওদের কাছে। আমি প্রশ্ন করি, শুধু কি বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা মাইনে করা সিপাহী আছে তাদের দায়িত্ব? আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন, তাদের কোনো দায় নেই? না, নিশ্চয়ই আছে, কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আমি বলে নেই, বারবার ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিএস, একদম, আমি তো প্রথমেই বলেছি, এরপরে সেখানে তুমি এই কন্ট্রাডিক্ট কি করবে? কিন্তু সেখানে প্রশ্ন থাকে যে ওই সুন্দরবন, ওই পার্বত্য অঞ্চল, বিভিন্ন রকম বর্ডার, ওই নদী নালা খাড়ি, হ্যাঁ, বন্য পশু প্রাণী, সেখানে যদি সব জায়গায় আলটিমেটলি ফেন্সিংও করা যাবে না, তো বাকি জায়গায় যদি ফেন্সিংটা না করতে দেওয়া হয়, কী করে করবে? ফেন্সিং হলেও যে 100% সম্ভব সেটাও নয়। কিন্তু আমি বলছি যে একজন নাগরিকেরও দায়িত্ব আছে, পুলিশের দায়িত্ব নেই? আপনার এলাকায় 2000 ভোটার আর 2 লক্ষ বাসিন্দা, পুলিশের দায়িত্ব নেই? আপনি ফেন্সিং এর জমির দায়িত্বটা বেশ ইন্টারেস্টিং। না, আপনি বলতেন যে ফেন্সিং করতে দিচ্ছে না, কে দিচ্ছে না? সবাই জানে এই কথা, রোজ বলবো, রাজ্য সরকার দিচ্ছে না। অমিত শাহ বলেছেন, আমরা শুনেছি যে জমি দিচ্ছে না। ইন্টারন্যাশনাল বর্ডারটা তো আছে, নতুন করে তো জমি দেওয়ার দরকার নেই, ওখানে ফেন্সটা করতে কি সমস্যা? না, এটা সমস্যাটা তো জুরিসডিকশনের, 15 কিলোমিটার না 50 কিলোমিটার? না, ইন্টারন্যাশনাল বর্ডার আছে, সব আছে, কিন্তু জমিটা তো রাজ্য সরকারকে দিতে হবে। জমি, নোম্যান্স ল্যান্ডটা ইন্টারন্যাশনাল বর্ডারে থাকে, তার আগে যেটা থাকে সেটা ভারতবর্ষের মধ্যে করতে হবে। আমার বক্তব্য, দেখুন, আমি একদম ডিনাই করছি না, কিন্তু একজন নাগরিক হিসেবে যারা বন্দে মাতারাম বলি, তাদের কি দায়িত্ব নেই? পুলিশের কি দায়িত্ব নেই? প্রশাসনের দায়িত্ব নেই? যারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, একটা হচ্ছে ঢুকছে, আর একটা হচ্ছে আমার দেশের ভোটার হয়ে যাচ্ছে। এই যারা ভোটার বানিয়ে তাদেরকে স্থায়িত্বের অধিকার দিয়ে দিচ্ছে, যারা বলছে আমরা এখানে আছি, ওই 19 বছরের কচি বাচ্চা মেয়েটাকে আপনারা দেখালেন, সদ্য নাবালিকা থেকে সাবালিক হয়েছে, তাহলে তো আপনি বলুন, এটাও বলতে হয়। আমি একটু বলে নিই, আমি বলছি, দেখুন, যে এখানে কি রাজ্য সরকারের কোনো দায় নেই? এই যে ভোটার কার্ড আছে, আমি বলছি, আমার গৌরব বলছিল যে সিপিএম খারাপ কাজ করেছে তাই তাড়িয়ে দিয়েছে। তো ভাই, এখনো তো ভালো কাজ কিছু করো, অন্তত দাঁড়িয়ে এই দায়িত্বটা নাও, স্বীকার করো যে এখানে কেন্দ্রীয় সরকারের যেমন দায়বদ্ধতা আছে। বললো তো, না, রাজ্য সরকারের দায়িত্ব অস্বীকার করতে পারে না। অস্বীকার করেনি, রাজ্য সরকারের দায়িত্ব অস্বীকার করতে পারে না। বেশ, আমি একবার অমিতাভ কাঞ্জিলালের কাছে যাব, অমিতাভ অনেকক্ষণ শুনলে, আই ওয়ান্টেড ইউ টু হিয়ার দ্য ফার্স্ট হাফ। শুনলে বিভিন্ন জিনিস, নেশন ফার্স্ট, রাজ্যের দায় কতটা। আমার স্পষ্ট একটাই প্রশ্ন তোমার কাছে, নেশন ফার্স্ট সবাই বলছে, তিরঙ্গা নিয়ে যাত্রায় সবাই বেরোচ্ছে, কেউ বন্দে মাতারমকে হাতিয়ার করছে, কেউ জনগণমনকে হাতিয়ার করছে, কিন্তু এই একটা জিনিসও কিন্তু হাতিয়ার হওয়ার বস্তু নয়, না তিরঙ্গা, না বন্দে মাতারম, না জনগণমন, এবং ডেফিনেটলি নট দ্য কান্ট্রি উই কল ইন্ডিয়া। আমার প্রশ্ন, যদি কেন্দ্র সরকার চায় কিংবা বিএসএফ চায়, তাহলে বর্ডারটা তো করতে পারে, ফেন্সিংটা তো করতে পারে, ফেন্সিংয়ের জমিটা তো রয়েছে, হচ্ছে না কেন? সমস্যাটা তো জুরিসডিকশন নিয়ে, 15 কিলোমিটার না 50 কিলোমিটার, কাঁটা তার লাগাতে তো কেউ বাধা দেয়নি, সেই জমিটা তো রয়েছে। আর দ্বিতীয়, এই যে জাল পাসপোর্ট, জাল আধারের কথা সজলদা বললেন, এটাও তো সত্যি। এই কলকাতার বুকে, ইনফ্যাক্ট আমাদের স্টুডিও থেকে খুব কাছেই একজনকে গ্রেফতার করা হয়েছিল, যে প্রথমে জানা গেল বাংলাদেশি, পরে জানা গেল পাকিস্তানি, এখনও কনফার্ম নয় তার সঙ্গে আইএসআই যোগ আছে কিনা। এবং সেই জাল আধার, জাল পাসপোর্টের র্যাকেট এখানেই চালাচ্ছিল বা গ্রেফতার করলো বেঙ্গল পুলিশ। তা সমস্ত রাজনৈতিক দলই কি দায় এড়াচ্ছে, আর নেশন ফার্স্টটাকে একটা ডিফ্লেকশন কার্ড কিংবা ডিসক্লেমার এসে সামনে তুলে দিচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে, সাধারণ জ্ঞান নিয়ে যখন তুমি বিশেষ কোনো আলোচনায় ঢুকবে, তখন লেজে গোবরের অবস্থা তোমার হবে। এটা মাথায় রাখতে হবে, সীমান্ত এলাকায় কাঁটা তার বসানোটা একটা কেন্দ্র, রাজ্য এবং পররাষ্ট্র দপ্তর, অর্থাৎ অন্য যে রাষ্ট্রটির সঙ্গে সীমানা তৈরি করা হচ্ছে তাদের ভেতরে কোঅর্ডিনেশনের ব্যাপার।
এক সময় একটু আগে যে কথা বলতে বাম প্রতিনিধি মিস করে গেছেন, একটু তাকে ধরিয়ে দিই। খুব মানে অল্প স্মরণশক্তি নিয়ে এরা বোধহয় রাজনীতি করেন। বাম আমলে কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই রাজ্য কেন্দ্র সীমান্তবর্তী কোঅর্ডিনেশনটা এত ভালো ছিল যে যখন মানে বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন বা পরবর্তীকালে মনমোহনজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই কোঅর্ডিনেশনের উপর ভিত্তি করে আলোচনা করে সীমান্ত প্রহরার কাজটা বা কাঁটাতারের কাজ যেটুকু অগ্রসর হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে, সেই কাজটা সুসম্পন্ন করা গেছিল। তারপর আটকে গেল কোন জায়গায়? সেই একই সরকার বদলের সঙ্গে সঙ্গে তিস্তার জলবন্টন নিয়ে যে সংঘাত শুরু, সেটাই দীর্ঘায়িত হতে হতে শেষ পর্যন্ত সীমান্তের এই সমস্যাগুলোকে তৈরি করেছে। এক, দুই, একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের জন্য কোনো জমি কারো দেওয়ার ব্যাপার নেই। তার কারণ হচ্ছে কাঁটাতার বসে নো ম্যানস ল্যান্ডে, যেখানে সীমানার কাঁটাতার বসে তার দুপাশে যে জায়গাগুলো থাকে, সেই তাহলে নো ম্যানস ল্যান্ডে জমি ছাড়বে কে? রাজ্য সরকার। সে কি রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে? এটার জন্য যে আন্তর্জাতিক সমঝোতাটা দরকার, এই সমঝোতার ভিত্তিতেই কাঁটাতার বসে। অতএব এখানে কাঁটাতারের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে ঠেলবে, রাজ্য কেন্দ্রকে ঠেলবে, এটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হচ্ছে টহলদারি কতটা এলাকা জুড়ে চলবে, অর্থাৎ কাঁটাতার থেকে কতটা কিলোমিটার পর্যন্ত যদি কেউ অবৈধভাবে কাঁটাতার বেরিয়ে প্রবেশ করেও ফেলেন, তাহলে ধরপাকড়ের জন্য কতদূর পর্যন্ত বিএসএফ বা এসএসবি যেতে পারবে, তার সীমানা নির্দেশ নিয়ে সংঘাতের জায়গাটা। এখন প্রশ্নটা হচ্ছে যে এইখানে যে পকেটগুলো ফাঁকা, যে পকেটগুলোতে মানে তুলনামূলকভাবে অরক্ষিত পকেট, এবং আজকের তারিখে এসআইআর শুরু হওয়ার পরে একেবারে দায়িত্ব নিয়ে বলছি, তো আমি নিজের চোখে দেখে এসেছি একটি ওয়ার্কশপ করাতে গিয়ে, হিলি সীমান্ত থেকে শুরু করে এদিকে চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে হই হই করে লোকজন এই যখন গেট খুলে দেওয়া হচ্ছে তখন বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছে। এই ছবিগুলো ভেরিফাই করে নেওয়া যেতেই পারে চ্যানেলের মাধ্যমে, কিন্তু ঘটনা এটাই যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, অনুপ্রবেশের পরিস্থিতি, অনুপ্রবিষ্ট হওয়ার পরে দ্বিতীয় যে প্রশ্নটা সজলবাবুর কথায় উঠে আসলো, যে অনুপ্রবিষ্ট হওয়ার পরে ভারতীয় নাগরিকত্বের যে ফেক আইডি গুলো তারা আদায় করে নিতে পারছেন, তার দায়িত্বটা কে নেবে? তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের একার পক্ষে সামলানো সম্ভব নয়, সেখানেও একটা কোঅর্ডিনেশন দরকার ছিল। সেই কোঅর্ডিনেশনের জায়গাটা এই মুহূর্তে কোনোভাবে নেই। এমন ভাবটা দেখানো হচ্ছে যেন দুই যুযুধান পক্ষ ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আসলে যা চলছে সেটা এক ধরনের গ্যাস লাইটিং। বেশিরভাগ আমি এখানে একবার আমি তোমাকে একটু থামাবো, আমি একটু সজলদাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তুমি বলবে আমি একটা প্রশ্ন করি, আমাদের খুব সংক্ষিপ্ত সময় তো আমরা একটু ট্র্যাকে থাকবো। 2015 সালের 1 অগস্ট একটা ঘটনা ঘটে, ঐতিহাসিক ঘটনা ঘটে, ছিটমহল হস্তান্তর হয়। প্রচুর শরণার্থী তারা বাংলাদেশের ছিট থেকে ভারতে চলে আসে। 2015 সালের 1 আগস্ট একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি করে বলা হয় ছিটমহলের বাসিন্দারা যারা চলে এসছেন কিংবা যারা এখানে বাংলাদেশি ছিটে থাকতেন এখন ইন্ডিয়াতে পরিণত হলেন, তারা সবাই ইন্ডিয়ানস। 2002 সালে 2015 সালের এই সিদ্ধান্তের পর 2025 সালে গিয়ে কুচবিহারের একাধিক ছিটমহলের বাসিন্দারা বলছেন ফর্ম নেবই না, কারণ এই সরকারই তো বলেছে আমরা নাগরিক। আজকে আবার প্রমাণ করার কথা উঠছে কেন? শুনুন সেখানকার মানুষের বক্তব্য, ছিটমহলের মানুষের বক্তব্য। 2002 লিস্ট কোথায় পাবো? প্রশ্নটা এই জায়গায়, এই জন্য বিএনএলকে ঘুরিয়ে দিলাম যে এটা নিয়ে তাড়াতাড়ি সুব্যবস্থা করে তারপরে আসুন। তারা কি সিট বলে কি ঢুকতে দিবেন না? না, কেন ঢুকতে দেব না? আসুন, ঢুকবে, আমরা দেব না। ঢুকবে, কেন ঢুকবে না? ঢুকবে, কিন্তু আমরা বুঝিয়ে তাদেরকে দেখে সই করব না। হ্যাঁ, আমরা ওই সাদা কাগজে সই করব না। কাগজটায় কি লেখা আছে? আমাদের প্রুফ লাগবে, আমাদের ভোটার ফটো লাগবে, আধার কার্ড লাগবে, আমাদের যে একটা ফ্যামিলির মধ্যে 2 জন থাক, 5 জন থাক, 10 জন থাক, তার কাগজটা আমাদের কাছে আছে। এই 3টে কাগজ আমাদের কাছে আছে, আর জমির কাগজ আছে, আর আদার্স কিছু নেই আমাদের। আমার জমি তো মেন দলিল তো হয়। এবার এইটাকে কি বলবেন? বোধহয় নির্বাচন কমিশন বাংলার ক্ষেত্রে যে কিছু স্পেসিফিক জিনিসপত্র ফ্যাক্টর মাথায় রাখতে হতো, স্পেসিফিকলি 2015 সালের পর এত বছরের বিবাদ, যেটা 2015 সালে ওয়াজ আ বিগ ক্রেডিট টু দি মোদি গভর্নমেন্ট, এখন তো এটাই হয়ে যাচ্ছে আপনাদের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। হলদিবাড়ি রিহ্যাবিলিটেশন সেন্টারের মানুষগুলোকে কি বলবেন সজলদা? আর কি বলবেন মধ্য মশালডাঙ্গা থেকে শুরু করে একাধিক ওখানকার ছিটমহলের বাসিন্দাদের? আমি আপনাকে প্রথম বলি যে আমি আমার আগের বক্তা যিনি বলছিলেন যে কাঁটাতার বসে নোম্যান্স ল্যান্ডে, তিনি আমার থেকে শিক্ষায় এবং এই বিষয়ে পারদর্শী হলেও, বেশি অভিজ্ঞ হলেও আমি বলছি উনি এই তথ্যটা সঠিক দেননি। যেটার নাম নো ম্যানস ল্যান্ড
সেখানে কেউই কিছু করতে পারে না। দ্যাটস ওয়াই ইটস কল্ড নো ম্যানস ল্যান্ড। দুটো বর্ডারের মাঝখানের জায়গাটা নো ম্যানস ল্যান্ড, তাহলে দুটো ওটা কারণ দুটি দেশ দুটি জায়গায় আলাদা আলাদা কাঁটাতার দেয়, মাঝখানের অংশটা হচ্ছে দুটো সীমান্তের মাঝখানের অংশ। নো ম্যানস ল্যান্ডে কাঁটাতার বসানো যায় না। আমি বলছি নো ম্যান কাঁটাতার যেখানে বসে সেখান তার উল্টো পাশ থেকে নো ম্যানস ল্যান্ড শুরু হয়ে যায়। ঠিক, তার মানে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বসে, কাঁটাতার কোথায় বসবে সেটা দুটো দেশের মধ্যেকার ব্যাপার, সেখানে রাজ্য সরকারের জমি দেওয়ার ব্যাপার আছে না। আমি এই কথাটাই বলতে চাই। এক মিনিট, এই কথাটা পার্লামেন্টে অনেকবার বলেছেন অমিত শাহ। আমি বলছি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনি এসেছেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে 3 বার। আপনি দয়া করে এই উত্তরটা মুখ্যমন্ত্রীকে বলে দিন দিতে, বা কোনো পার্লামেন্টারিয়ানকে শিখিয়ে দিন, তারা যেন এটা পার্লামেন্টে উত্তর দেয়। আমি বলছি আপনার তথ্যগত এটা ভুল। নিশ্চয়ই কোন এটা ইন্টারন্যাশনাল ইস্যু যেমন, কিন্তু যে জমির ওপর দিয়ে যাবে সেই জমির মালিকানা কারোর ব্যক্তির হতে পারে, সেই জমিটা কেন্দ্রীয় রাজ্য সরকারকে হস্তান্তর করে দিতে হবে কেন্দ্রীয় সরকারের হাতে। না, কিন্তু সেটা তো আইন রয়েছে, ইন্টারন্যাশনাল বর্ডার ঠিক যেখান থেকে যায়, মানে এটা যদি 47-এ দেখি যখন র্যাডক্লিফ লাইন গিয়েছিল সেই সময়ও জমি মানে দের ইজ নো চয়েস, যদি ইন্টারন্যাশনাল বর্ডার যায় তোমাকে হস্তান্তর করতেই হবে কেন্দ্র সরকারকে, মানে এখানে সেই জমির মালিকের কোনো চয়েস থাকে না। সেটা অটোমেটিক, এটাই বলছি এই কথাটাই, এই যে যারা বাড়িঘর তৈরি করেছেন সেটাই অবৈধ। না না, সীমান্তে যেখানে পড়ে, সীমান্তের পোস্ট যেখানে পড়ে, তার মধ্যে যদি কারোর বাড়ি থাকে তাকে সেখান থেকে স্থানান্তরিত করবার দায়িত্ব সেই রাষ্ট্রের সরকারের। যদি এখনো তেমন কোনো বাড়ি বসে থাকে সেই জায়গাকে ফাঁকা করে। সংক্ষেপে আমি একটা বিরতি নেব, তাই সংক্ষেপে। আপনি ঠিক বলছেন, রাষ্ট্রের সরকারে ফেডারেল স্ট্রাকচারে এখানে দুটো রাষ্ট্র, মানে একটা রাজ্য আছে একটা রাষ্ট্র আছে, আপনাকে ভালো করে জেনে নিতে হবে এটা রাজ্যের মধ্যে পড়ে কি রাষ্ট্রের মধ্যে। এলাকার প্রসঙ্গে রাজ্য সরকারের সজল বাবু, সীমান্ত এক্সক্লুসিভলি কেন্দ্রীয় সরকারের তালিকাভুক্ত বিষয়। আপনি একবার সংবিধানটা দেখে নেবেন। আচ্ছা বেশ, সজল কমপ্লিট করুন। আমি আপনার পেছনে বই খাতা দেখেই বোঝা যাচ্ছে যে আপনি আমার থেকে বেশি জ্ঞানী, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু আমি বলছি স্পেসিফিক ভাবে তার কাঁটা তারের বেড়া যে জমিটার ওপরে বসবে সেই জমিটা রাজ্য সরকারকেই দিতে হবে, কেন্দ্রীয় সরকারের হাতে। আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে আমি শুধু একটাই কথা বলবো, দেখুন কাঁটাতারটা যেখানে বসবেন, অর্থাৎ খুব সহজভাবে বলছি, কাঁটাতারের বেড়াটা যে পোলটা এবং তারটা যেখানে বসবে সেই জমিটা অলরেডি ডিমার্কেটেড হয়ে আছে, কাউকে দিতে হবে না। সমস্যা যেটা সেটা হচ্ছে জুরিসডিকশনের। বিএসএফ 5 কিলোমিটার 15 কিলোমিটার না 50 কিলোমিটারের জুরিসডিকশন পাবে ওই কাঁটাতার থেকে ভারতের ভেতরে, কারণ এই জুরিসডিকশনটা বিএসএফের দরকার কোনো রকম অবৈধ অনুপ্রবেশকারীকে আটকাবার জন্য কিংবা কোনো রকম অবৈধ কার্যকলাপ আটকাবার জন্য, সেইটা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারটা অনেক আগে ফর্ম হয়ে গেছে, কোথায় কাঁটাতার বসবে সেই জায়গাটা আজ থেকে বহু বহু বছর আগে চিহ্নিত। নির্বাচন হবে 26-এর নির্বাচন। 26-এর নির্বাচন ঠিক কেমন হবে, কে জিতবে কে জিতবে না তার রায় আপনাদের হাতে, তার পুরো অধিকারটাই আপনাদের হাতে। কিন্তু যদি কোনো রাজনৈতিক নেতা বদলার কথা বলেন, আমি আপনি সেটা কিভাবে দেখব? বদলের কথা তো অনেকেই বলেছেন এবং আমরাও চাই বদলের কথা নেতারা বলুক, আমার আপনার এই মুহূর্তের অর্থনৈতিক কিংবা সামাজিক পরিস্থিতির বদল ঘটুক, উন্নয়নের জন্য বদল ঘটুক, কিন্তু বদলা সেটা কি আমরা চাই? আজ এক নেতা, ভারতীয় জনতা পার্টির নেতা, যিনি আবার এই রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আজ বর্ধমানে গিয়ে কেমন কথা বলে বসলেন, নিজেরাই দেখুন। মিছিলের মুখ এখানে, লেজ অনেক দূরে, উপায় নেই, আমাদের হাতে 11-12 মিনিট আছে, আমরা এদের সুযোগ দেব না, শুধু চিনে রাখছি এদেরকে, চিনে রাখছি, বদলা হবে, বদলাও হবে, 26-এ বদলা হবে, বদলা হবে। সজলদা, এটাকে আপনি ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স বলবেন? বদলা হবে না, তা কি বলবেন? আমি প্রথম বলি, কথাটা শেষ হলো না, এখানে বলেছেন কিনা জানি না, এর আগেও আমরাও বলি গণতান্ত্রিক ভাবে। আমি আজ পর্যন্ত আপনাকে কোনোদিন বদলার কথা বলতে না, আমি বলি, আপনি শুনতে পান না, আমরা ছোটখাটো ব্যাপার আপনি শুনবেন কি? তো ব্যাপারটা হচ্ছে যে আমরা বলছি এটা বলে গণতান্ত্রিক এক, আর আমি আপনাকে এটাও বলছি গণতান্ত্রিক ভাবে বদলা সবটা গণতান্ত্রিক হবে না। আমি গণতান্ত্রিকভাবে বদলাবে না, যারা চুরি করেছে জেলে যাবে, যারা এইভাবে দখল করছে, জমি দখল করছে, প্রমোটিং করছে, যারা 100 দিনের কাজ চুরি করছে, সবার জেল হবে, সেটা একটা বদলা এক। সব জনতার সব বদলা
হ্যাঁ আপনি আমি বিশ্বাস করি আদালতে হবে না। আমার মনে হচ্ছে আপনি একটু cover up করছেন। সৌরভপ্রিয় দত্ত। কথা বলছি তো, আমি বলিনি, আমি আপনাকে আমার সময় সংক্ষেপ। কিছু বদলা ওই মন্দিরের চাতালে হবে, হ্যাঁ কিছু বদলা বট গাছের নিচে হবে। মার খেয়েছেন কোনোদিন? হ্যাঁ, খেয়েছি, আপনার বাড়ি নিশ্চয়ই ভেঙেছে খেয়েছি। কোনোদিন? আপনার মা মার খেয়েছে কোনোদিন? আপনার মাকে অপমানিত হতে দেখেছেন? স্ত্রীকে আত্মসম্মান হারাতে দেখেছেন? পুলিশকে চুপ করে বসে থাকতে দেখেছেন? যেদিন আপনার সাথে এটা হবে সেদিন আপনি সব ঠান্ডা করে বসে কথা বলা বন্ধ করে দেবেন। মানে আপনি বলছেন যে মারামারি হবে, ভাবুন, আপনি বলছেন মারামারি হবে, ভাবুন যে দিনের পর দিন যদি আক্রান্ত যখন কেউ হয়েছে তখন তার কাছে সব কথা শুনতে ভালো লাগে। বেশ, সৌরভপ্রিয় দত্ত খুব সংক্ষেপে না, খুব উত্তর চাই। বলি, সত্যি সত্যি সজল ঘোষ প্রচুর লড়াই করে এসছে, প্রচুর মার খেয়েছে। আমরাও সিপিএম পিরিয়ডে প্রচুর মার খেয়েছি। তা মমতা বন্দ্যোপাধ্যায় বদলানাজি বদল চাই বলেছিল, ওরা যখন চাইছে আমি বলছি বলি দাদা বলি, আমি বলি কি সত্যি সত্যি এখন ওরা সৌদাগরের উপর এবার বলি, হ্যাঁ বলছি তো, এখন ওখানকার কাউন্সিলর অন্য লোক বলছি সংক্ষেপে, আমার সময় খুব সংক্ষেপে। আমি লাস্ট একটা কথা বলি, ঠিক করা শুভেন্দু অধিকারীর বক্তব্যের আমি উত্তর দেবো না, কারণ শুভেন্দু অধিকারীকে সজল ঘোষের চাতালে বসে থাকতে দেখতাম যখন আমি ছাত্র পরিষদ। যাই হোক, না আমি দেখেছি না বলছি, তোমার তো বিষয় না এর মধ্যে। তো এই চাতালেও বদলা হবে, মন্দিরেও বদলা হবে, যেটা দেবুদা বললো হ্যাঁ হবে, এটা আমরাও বলছি 26 এবার সেটাই হবে। বেশ, আমার সত্যি আজ আর একেবারেই সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু সজলদা যেটা বললেন কিংবা সৌরভপ্রিয় দত্ত যা বললেন, তারপর আমার একটাই কথা আপনাদের বলে, আমরা ভারতবর্ষে থাকি তো, ভারতীয়, আদ্যপান্ত ভারতীয়। একটা ছোট্ট কথা আপনাদের বলি, 30 সেকেন্ড আমার লাগবে, শুনে যান। সল্ট রেভলিউশন নিশ্চয়ই শুনেছেন, নুন বিপ্লব যাকে বলা হতো। একটা কারখানার সামনে সারি সারি দাঁড়িয়ে ব্রিটিশ পুলিশ এবং স্বাধীনতা সংগ্রামীরা একে একে হেঁটে যাচ্ছেন, ব্রিটিশ পুলিশরা মাথায় লাঠি মারছে, লুটিয়ে পড়ছেন। মহিলারা গিয়ে তাদের নিয়ে আসছেন, আবার এক সারি যাচ্ছে, আবার মাথায় লাঠি খাচ্ছে, আবার লুটিয়ে পড়ছে। এই কর্মকাণ্ড সারা দিন চলেছিল, একাধিক ভারতীয় লুটিয়ে পড়েছিল, হাত তোলেনি। পরের দিন সকালবেলা সমস্ত ওয়েস্টার্ন নিউজ পেপার একটাই কথা বলেছিল, ভারত আজ স্বাধীন হয়েছে। আর একেবারে আমি সজলদার সাথে একমত, দেশ স্বাধীন হয়েছিল নেতাজির হাত ধরে, দেশ স্বাধীন হয়েছিল গান্ধীজির হাত ধরেও। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।